ফান করে বলে উজিরে খামাখা। ওনারা একজন উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে এই অধিকার আপনাকে এই দেশে মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটুখানি, কবে আপনাকে দিয়ে দিল? এত বড় বড় কথা বলার লাভ নাই। এদেশে 20 কোটি মানুষ আছে এখনো। এই 20 কোটি মানুষের মানে একদম শেষতম যে মানুষটা, সেই মানুষটা আপনাকে এই প্রশ্নটা করবে, তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে। যদি আপনি এই কথা বলতে চান, সেই জবাবটা আপনার কাছে আছে প্রস্তুত? একটু শুনি আপনার তো উঠেছে, কেন উঠলো বলেন তো? বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে তো প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগের যে ধানমন্ডিতে অফিস ছিল সেই নিয়ে তো উঠে না। রূপায়ণ টাওয়ার নিয়ে কেন উঠলো? ওঠার কারণ হলো দুটো। দুটো কারণ কি? মানুষ ধরেই নেয় ওই রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল দল, এবং তারা মানুষের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিবে, নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা দিবে বিনিময়ে। কাজেই তারা এটা করবে, ধরে নিছে। আর এদের ব্যাপারে মানুষের একটা বড় প্রত্যাশা যে এরা স্বচ্ছ, এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে। এই জন্য এই প্রশ্নটা কিন্তু এখন উঠেছে, অন্য কোনো কারণ। আর একটা কারণ হলো এরা সব স্টুডেন্ট, এদের নিজস্ব কোনো ইনকাম নেই। স্টুডেন্টদের তো ইনকাম থাকার কথা না। স্বাভাবিক নেব, দুই একজনের ব্যতিক্রম থাকতে পারে, টিউশনি করে, কেউ কেউ অনলাইনে বিজনেস করে আসে, কেউ কেউ দাবি করে ইদানিং অনেক টাকা তাদের আছে, ব্যবসা করে পায়, বলছে অনেকে, আমি শুনলাম। সেটাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম। সেটা কিন্তু তার ঘরের জন্য। সেটা কি পার্টির জন্য? যদি পার্টির জন্য হয় সেটা বলা যায়। এখন যেহেতু প্রশ্নটা উঠেছে, সেহেতু আমি মনে করি ওনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা। প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই, প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নেই। জাস্ট বলে দিলেই হয়, একটা প্রেস ব্রিফিং করে, একটা প্রেস কনফারেন্স করে, আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা, এই ফ্লোরটার। ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায়, একটা দামি জায়গা নিয়েছেন ওনারা। রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা, এবং বাংলা মোটরের একদম মোড়ে। এটা খুব মানে গলির মধ্যে দোকান, না কিন্তু বিল্ডিং না কিন্তু। এই ভবনের ভাড়া অনেক বেশি। তো বললেই পারে এই ভবনে এত টাকা ভাড়া, আমরা এই টাকাটা এইভাবে নিয়েছি, আমরা একটা হিসাব, প্রাথমিক হিসাব দিয়ে দিলাম। এটা বলে দিলে কি হয়? অন্য কোনো কারণ না কিন্তু, বলে দিলে যেটা হয়, বলা যায়, কিন্তু বলা যায়। তো বলে দিলে হয় কি, মানুষের যে সন্দেহটা, এটা দূর হয়ে যায়। আপনি যত ইনে বিনে বলবেন অডিট করব, হ্যান করব, ত্যান করব, তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে। আপনারা সামনে নির্বাচন করবেন, এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না। পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, সন্দেহ বাড়তে থাকবে। আমি আরেকটা কথা বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাঝখানে ওবায়দুল কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল। ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পড়তেন। এক একটা ঘড়ির দাম ছিল 30 লাখ টাকা, 35 লাখ টাকা দামের ঘড়ি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ঘড়ি আপনি কোথায় পেলেন? উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে। ভাই, গিফট কাকে করে লোকে? কখন করে? আমাকে তো গিফট করে না কেউ। কেন করে না? যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই। আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে। একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে। উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন, অথবা কিছু একটা করে দিবেন, একটা তদবির করবেন। এই আশায় 30 লাখ টাকা যখন গিফট দেয়, বুঝতে হবে কিন্তু সে 30 কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো যখন এই গিফটটা এই দলকে দেয়, তখন বুঝতে হবে যারা দেয় ভাই, ফকিররা দেয় না, ব্যবসায়ীরা দেয়। ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না, তারা টাকা পয়সা ইনভেস্ট করে। মাথায় রাখতে পারে, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টের তারা রিটার্ন চায়। তো রিটার্ন তো যারা দেওয়ার প্রতিশ্রুতি হয় দিয়েছে, অথবা পেয়েছে, অথবা এক ধরনের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়েছে, এই যে বলে না ক্যাশ অর কাইন্ড, কিছু তো একটা হবে। তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয়। আমি বলছি না ওনারা এত দ্রুত পৌঁছে গেছে, এটা আমি বলি না। বাট আমি বলি লোকে যেন বিশ্বাস করতে পারে, লোকে যেন সন্দেহ না করে, এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া। এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দেই প্রতি মাসে, এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে। দু একজনের নামও বলো, যদি কেউ বলে ভাই আমার নাম বললো না, তখন বুঝতে হবে তোমার মধ্যে তাহলে ঝামেলা আছে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, 10 জন ব্যবসায়ীর নাম সরকার দিয়েছে, যে 10 জন দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছে, তাই না? এস আলম আছে, বসুন্ধরা গ্রুপ আছে, সালমান রহমান আছে, অপশনিন আছে, আছে তো অনেকগুলো, অপশনিন না, সরি অপশনিন না, ওবায়দুল করিম সাহেবের যে গ্রুপটা, ওই গ্রুপটা আছে। এরকম 10-12টা গ্রুপ আছে, 10টা গ্রুপের কথা আছে। আমি যদি এখন, যেহেতু আপনার নাম বলছেন না, তখন আমি যদি বলি এখান থেকে কেউ আপনাকে টাকাটা দিচ্ছে, তা আপনি কি জবাব দিবেন? তারা দিচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিচ্ছে। বসুন্ধরা এটা করতেছে না? বসুন্ধরা গ্রুপ তো বিএনপির লোকজন কিনে তার অফিসে নিয়ে চাকরি দিচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে। আমি তো এখানে শুনেছি যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কেউ কেউ ওই বসুন্ধরা অফিসে গিয়েছে। এটা শোনা কথা, না হইতে পারে, আমি জানি না, শুনেছি আমি। তাহলে এগুলো তো হচ্ছে ভাই। এই সন্দেহগুলো
কিছুই থাকতো না যদি আপনার প্রকাশ করার সৎসাহস থাকতো। আপনারা ইনে মানে কিন্তু খালি এড়িয়ে যাচ্ছেন। তো এড়িয়ে যাওয়ার অর্থ হলো আপনাদের মধ্যে কিছু একটা আছে যা আপনারা বলার উচ্চারণ করার আপনার সাহস নাই। আমরা তো এই ধরনের পলিটিক্যাল পার্টি চাই না। তাহলে তো ট্র্যাডিশনাল পার্টির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? আমরা তো আপনাদেরকে ভালোবাসতে চাই, তো ভালোবাসার সুযোগটা আমাদেরকে দেন। সেই সুযোগটা কোথায়? তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভাই উঠবে আগামীতে, সামনে ইলেকশন আরো গুরুত্ব। আমি ওনাদেরকে আশা করব যে আপনি বলেন, আপনি আমাকে অনেকে বলে তোমার কি ইনকাম, আমি যে আসেন আমি আমার ইনকাম সব খবর দিয়ে দিচ্ছি, আমাকে জিজ্ঞাসা করে বলে দেবো আমার কি কি ইনকাম আছে। কারণ আমি ট্রান্সপারেন্ট, আমি জানি আমি কি করেছি, আমি জানি আমার কি আয়। আমি বলতে পারবো আমার শার্টের দাম কত, আমি বলতে পারবো আমার প্যান্টের দাম কত, আমি বলতে পারবো, কারণ আমি ট্রান্সপারেন্ট। আমি বলতে পারবো এই টাকাটা কোথেকে আসছে, আপনি বলতে পারবেন না কেন? আমরা গিফট দিলে আমি বলতে পারি আমাকে একজন গিফট দিয়েছি। ইদানিং গিফট কেউ দেয় কিন্তু খুব কম কম দামি গিফট দেয়। তো একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ তো করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস, ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটা হইলো, এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে, যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 মধ্যে কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকেই কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা তো আপনি বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তাহলে ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, ওইটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারের বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলি মানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনৈতিক অধিকার আছে, সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে দেশে? কেউ করে নাই। নিজাম ইসলাম পার্টি নামের একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গাইড দিয়ে নিষিদ্ধ করে দেবেন, সেই অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সেই অধিকার দিয়েছে, না দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সেই অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় না, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা তো ভোট দিব, আমি তো ইলেকশন করবো না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। দেখেন, আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন, আমি তো আপনাকে ভোট দিব না ভাই। অথচ আমার তো অন্যরকমের চিন্তা ছিল, আমি তো একদম গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি। আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না আপনি? আমি সকলকে, এই যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, আমি তো মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার কোনো ইখতিয়ার আওয়ামী লীগের নাই। কি কারণে নিষিদ্ধ করছিল হিজবুত তাহরিরকে? আমি তো মানতে রাজি না।
বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে, করছে ইংল্যান্ড নিষিদ্ধ, আমাদের এখানে নিষিদ্ধ করেন কি কারণে বুঝান। আওয়ামী লীগ বুঝাতে পারে নাই। হিজবুত তাহরির আমার বিবেচনায় একটাই অপরাধ, হিজবুত তাহরির বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করছিল